ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন টালিখাতায় স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছে আমি রিফাত স্নোভা। সামর্থ্য অনুযায়ী প্রতিটি মানুষেরই স্বপ্ন থাকে নিজের একটি নিডের, কিন্তু যতই দিন যাচ্ছে বাড়ছে জীবনযাপন ব্যয়। তাই আবাসন স্বপ্ন যেন অধরাই থেকে যাচ্ছে দেশের মধ্যম আয়ের মানুষের। তারপরও নিজের সর্বস্ব দিয়ে চেষ্টা করে যান দিন শেষে নিজের একটি নিরাপদ মাথা গোজার ঠাঁইয়ের খোঁজে। এসব নিয়ে টালিখাতার আজকের বিষয়, মধ্যবিত্তের আবাসনের স্বপ্ন পূরণ হবে। আলোচনা করতে অনলাইনে যুক্ত আছেন বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের চেয়ারম্যান ASM আব্দুল হালিম এবং আছেন আরমা গ্রুপ এর চেয়ারম্যান এবং রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাক। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। জি, আমি একটু প্রথমেই আব্দুল হালিম আপনাকে দিয়ে শুরু করতে চাচ্ছি। বর্তমান অর্থনীতির যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, আমরা বলছিলাম যে উচ্চ ব্যয়, এই উচ্চ ব্যয়ের মধ্যেও আমরা যদি বলি হাউস বিল্ডিং মধ্যবিত্তদের এই স্বপ্ন পূরণের জন্য কি করে যাচ্ছে? জি, আব্দুল হালিম, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? জি, এখন শুনতে পাচ্ছি। আপনাকে ধন্যবাদ। জি, আপনারা জানেন যে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন এটি একটি ঐতিহ্যবাহী এবং অনেক পুরনো প্রতিষ্ঠান। এটার মূল উদ্দেশ্যই ছিল মানুষের, বিশেষ করে মধ্যবিত্ত এবং এমনকি নিম্নবিত্তদের হাউসের বাড়ির সংস্থান করা, ঘর বাড়ির সংস্থান করা, এর হলো মূল উদ্দেশ্য ছিল। এবং এটা অনেক পুরনো বলছে এই জন্য যে 1953 সালে সেই পাকিস্তানের সময় এটার প্রতিষ্ঠা হয় এবং পরে স্বাধীনতা পরে 1973 সালে এটাকে একটা আইনের বলে আবার বাংলাদেশের প্রতিষ্ঠা লাভ করে। সেখান থেকেই এটা মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত আয়ের মানুষদের জন্য যাতে গৃহ সংস্থান করা যায় সেটার চেষ্টা করে আসা হচ্ছে। এখানে হচ্ছে যে মানুষের আসলে ঘর বাড়ি শুধু ঘর তৈরি করার বিষয়টি নয়, যেটা হলো যে তাদের মৌলিক অধিকারের মধ্যে মৌলিক অধিকারটা যেমন খাদ্য, বস্ত্র, বাসস্থান, এগুলি হচ্ছে মৌলিক অধিকার। এই মৌলিক অধিকারের অন্যতম হচ্ছে বাসস্থান। বাসস্থান শুধু ঘর বাড়ি বানিয়ে দিলেই তো হবে। এটা হলো যে আমাদের মানবিক মর্যাদাটা দেখতে হবে, যে মানবিক মর্যাদা রক্ষা করতে হলে কি ধরনের ঘর বাড়ি তৈরি করতে হবে। এটা কালক্রমে এই আইডিয়াতে আমরা এসেছি এখন যে শুধু ঘর বাড়ি তৈরি করলেই হবে না, এই মানুষের মর্যাদা রক্ষা করে যেন আমাদের যেন হিউম্যান রাইটস, এই ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস যে কথাগুলি বলা হয়েছে, যে মানুষের মর্যাদা, মানবিক মর্যাদা দেখে আমাদের সব যে সমস্ত মৌলিক অধিকার, খাদ্য, বস্ত্র এবং এমনকি শিক্ষা যদি আমরা ধরি, বা আপনার জানেন যে সমাজ এমনই শিক্ষা দিতে হবে দেশে, যে শিক্ষা দিয়ে মানবিক মর্যাদা অর্জন করা যাবে, শুধু অর্থ অর্জনের জন্য নয়। সেজন্য এই গৃহ সংস্থানের বিষয়টি হলো, গৃহ শুধু বানিয়ে দিলে হবে না, এটা একটা স্লাম তৈরি করা নয়, এটা শুধু কিছু মানুষ একত্র হয়ে ঘর বাড়ি তৈরি করা নয়। যেমন বিগত সরকারের আমলে দেখা গেছে কিছু কিছু ঘর বাড়ি বিলের মধ্যে করা হয়েছে, বিভিন্ন জায়গায় স্লাম এরিয়াতে করা হয়েছে এবং গাদা গাদা করে মানুষ ঢুকিয়ে দেওয়া হয়েছে। সেখানে কোনো হাইজেনিক বা স্বাস্থ্য পরিবেশ সেখানে রাখা হয়নি। কিন্তু হাউস বিল্ডিং কর্পোরেশনের বাড়িঘরগুলি এমনই হবে যেন এখানে ডিসেন্ট এবং হেলদি অবস্থায় মানুষ বাস করতে পারে, তাদের পরিবেশ ভালো হয়। এবং আমরা পরে আমি হয়তো আপনার কাছে আমরা আবারও আসবো, কিন্তু এ পর্যায়ে আমি একটু জনাব রাজাক আপনার কাছে একটু জানতে চাচ্ছি। জনাব হালিম যেমনটি বলছিলেন, নিরাপদ এবং তার নিজের একটি স্ট্যাটাস থাকে প্রতিটি মানুষের, সেই অনুযায়ী কিন্তু সে চায় তার নিজস্ব আবাসনটি তৈরি করতে। কিন্তু অনেক ক্ষেত্রেই আমরা দেখেছি দ্রব্যের ঊর্ধ্বগতি এবং আমাদের যে জীবনযাত্রার মানের, আমরা যদি বলি ব্যয়বহুলের কথা বলি, অনেকটাই বেশি। সেক্ষেত্রে আবাসন খাতের যে নির্মাণ সামগ্রী, সেগুলোর দামও কিন্তু ক্রমবর্ধমান। তাহলে মধ্যবিত্তের স্বপ্ন পূরণ হবে কিভাবে? ধন্যবাদ আপনাকে। অ্যাকচুয়ালি আপনাকে যদি প্রকৃতিকে বাঁচাতে চান, তাহলে যেমন জল, জমি এবং জঙ্গলকে বাঁচাতে হবে। এটা হলো প্রথম কথা। বাংলাদেশ একটি ছোট্ট জায়গা যেখানে 18 কোটি লোকের বসবাস। আমরা যে বিষয়টি নিয়ে চরম বিব্রতকর এবং বিপর্যয়ের মধ্যে পড়েছি সেটি হলো ড্যাব। একটা সময় ছিল ড্যাব 2000 বিধিমালা 2008, সেখানে আমরা ফর এক্সাম্পল, আমি রামপুরা বনশ্রী এলাকায় বসবাস করি, আফতাবনগর বা বনশ্রী এলাকায় 3 কাঠা বা 3.5 কাঠা জমির উপরে আমরা G+8 অর্থাৎ 8টা ইউনিট পেতাম। বর্তমান 22 ড্যাব সংশোধনের ফলে আমরা সেই 3 কাঠা বা 3.5 কাঠা জমির উপরে 5টা ইউনিট পাচ্ছি।
অর্থাৎ সঙ্গত কারণেই ঢাকা শহরকে সংকুচিত মানে ঊর্ধ্বমুখী না গিয়ে পাশে গিয়ে ঢাকা শহর বা ঢাকা বিভাগকে সমস্ত জায়গাটাকে আমরা ভরে ফেলছি, আমাদের প্রকৃতিকে ধ্বংস করছি, আমাদের জায়গা জমিগুলোকে খেয়ে ফেলছি। আপনার প্রকৃতিকে বাঁচাতে গেলে যেমন ঊর্ধ্বমুখী যেতে হবে, আমাদের সেই জায়গার থেকে আমাদের সরে আসতে হবে। দ্বিতীয়ত, আপনি জানেন যে গত রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর থেকে ডলারের মূল্য ছিল 89 বা 90 টাকা, 85 থেকে 90-এর মধ্যে ছিল, যা বর্তমান 123, 24, 25। ইম্পোর্টেড আইটেমগুলো আমরা যখন ইম্পোর্ট করছি তখন বিশেষ করে যে সমস্ত জিনিসগুলো আমাদের দেশে তৈরি হচ্ছে না সেই জিনিসগুলোর মূল্য বেড়ে গেছে অনেক, জমির মূল্য বেড়ে গেছে অনেক। সেই হিসাবে আমরা যারা ব্যবসার সঙ্গে জড়িত রয়েছি, মধ্যবিত্তদেরকে যে ফ্ল্যাট স্বল্প মূল্যে দেবো সেই সুযোগটি নেই। তৃতীয়ত, আপনি জানেন যে জাস্ট 6 মাস বা 9 মাস আগেও বা 1 বছর আগেও সুদের হার ছিল সিঙ্গেল ডিজিট, অর্থাৎ উইদিন 9 অর 9 পয়েন্ট সামথিং ছিল। বর্তমান ব্যাংক ক্ষেত্র বিশেষে 13 থেকে 15% বা 14% ব্যাংক সুদ। একজন সাধারণ মানুষ যিনি হাজব্যান্ড ওয়াইফ চাকরি করে 50 লাখ টাকা জমিয়েছেন আর 50 লাখ টাকা ব্যাংক থেকে সুদ নিয়ে ডেভেলপারকে পরিশোধ করবেন, তিনি কিভাবে 14% বা 15% সুদ দিয়ে তার পরিবার পরিজন চালিয়ে ব্যাংকের কিস্তি পরিশোধ করবেন? এই বিষয়গুলো হাউস বিল্ডিং ফাইন্যান্সের চেয়ারম্যান মহোদয় রয়েছেন, আমি ওনাকে আহ্বান জানাবো এই সুদহারটা কিভাবে কমানো যায়। কারণ আপনি যখন একটা প্রপার্টি মর্টগেজ নিচ্ছেন, যিনি একজন ক্রেতা আপনাকে একটা ফ্ল্যাট রেজিস্ট্রি করে দিচ্ছেন, তিনি কিন্তু 50 লাখ বা 60 লাখ বা 70 লাখ টাকা ইনভেস্টমেন্ট করে আপনাকে দিচ্ছেন, আপনি বাকি 50 লাখ বা 60 লাখ টাকা নিচ্ছেন। জিনিসের মূল্য বাড়বে, অর্থাৎ ফ্ল্যাটের দাম বাড়বে, আপনি যে পরিমাণ সুদ চার্জ করছেন, শুধু হাউস বিল্ডিং ফাইন্যান্সটা, বেসরকারি ব্যাংকগুলো যেগুলো যে হারে সুদ নিচ্ছেন, সেই সুদ দিয়ে একজন গ্রাহক তার পরিবার পরিচালনা করা তার জন্য খুব কষ্টসাধ্য ব্যাপার হয়ে যাচ্ছে। সব কিছু মিলিয়ে বাস্তবিক অর্থেই মধ্যবিত্তের আবাসন ব্যবস্থাটাকে করতে তাদের নাগালের বাইরে চলে যাচ্ছে। আপনার কথা থেকে বুঝতে পেরেছি আসলে সেটা খুবই কষ্টসাধ্য হয়ে যাচ্ছে একজন মধ্যবিত্তের জন্য একটি নিজস্ব আবাসন তৈরি অথবা কিনে নেওয়াটা। আমরা একটি বিরতিতে যাচ্ছি, বিরতির পর আবারও আলোচনায় ফিরে আসবো। দর্শক, বিরতি দিচ্ছি। ব্যবসা বাণিজ্য বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন টালিখাতায় সঙ্গে থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্য বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন টালিখাতায়। আমাদের আজকের আলোচনার বিষয় মধ্যবিত্তের আবাসনের স্বপ্ন পূরণ হবে। আলোচনা করতে আমাদের সাথে দুজন অতিথি যুক্ত আছেন। এই পর্যায়ে আমি একটু জনাব আব্দুল হালিম আপনার কাছে একটু যেতে চাচ্ছি। হাউস বিল্ডিং ফিন্যান্সের ঋণ কিভাবে সব শ্রেণী পেশার মানুষের জন্য তারা পেতে পারেন, অর্থাৎ সব শ্রেণী পেশার মানুষ কি পেতে পারেন কিনা সেই বিষয়টা নিয়ে একটু জানাবেন। জি, আপনাকে আবারও ধন্যবাদ। আর বিশেষ করে আমার সহ আলোচক যিনি আছেন তাকেও ধন্যবাদ। উনি বেশ গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উপস্থাপন করেছেন, সেগুলি বলার সুযোগ পেলে আমি বলবো। এখন আপনি যে প্রশ্ন বলেছেন সেটা তো হচ্ছে যে বাংলাদেশের একমাত্র যে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন এটা হলো বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন। অন্য ব্যাংকিং সেক্টরের অন্যান্য ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের সঙ্গে এটা একটা ব্যতিক্রম ধর্মী। এখানের একটা উদ্দেশ্যই হচ্ছে যে মধ্যবিত্ত এমনকি নিম্নবিত্ত মানুষের মধ্যে কিভাবে গৃহ সংস্থান করা যায়। হচ্ছে নিম্নবিত্ত মানে এমন ধরে নেন যে সরকারি কর্মচারী, বিশেষ করে আছেন আপনার প্রাইমারি স্কুলের টিচার, তারাও কিন্তু আমাদের এই লোন নিতে পারেন। এবং সমাজের অন্যান্য যারা আছেন যেমন ডাক্তার, ইঞ্জিনিয়ার এবং প্রতিষ্ঠিত যারা ধনাঢ্য, তারাও কিন্তু নিতে পারে। এটা সমাজে যে বৈষম্য আছে সেই বৈষম্যটাকে কিভাবে কমানো যায় সেটাও একটা উদ্দেশ্য। বৈষম্যহীন সমাজ গড়ে তোলার জন্য বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন সবসময় কাজ করে যাচ্ছে। এখানে একটা জিনিস মনে রাখবেন যে অন্যান্য ব্যাংকগুলি যে লোনের যে ইন্টারেস্ট দেখবেন যে সেখানে 13 থেকে 14, 15, 17 এরকম % ইন্টারেস্ট রয়েছে, কিন্তু হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন মাত্র 9% ইন্টারেস্টে কিন্তু আপনার লোন দিয়ে থাকে। এবং তাই নয়, শুধু সরকারি কর্মচারীদের জন্য আর একটু যারা নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত তাদের জন্য 9% আপনার 9% সুদে দেওয়া হয়। সেই 9%-এর মধ্যে 5% আপনার ব্যাংক সরকার বহন করেন। সরকার সাবসিডি দেয় আপনার 5%, আর 4% মাত্র আপনার সুদ যে কাস্টমারকে দিতে হয়। সুতরাং আপনি বুঝতে পারছেন যে মাত্র 4% ইন্টারেস্ট দিয়ে
একজন নিম্ন আয়ের এবং মধ্যবিত্ত ইনকাম যিনি করেন তিনি কিন্তু সহজেই গৃহ সংস্থান করতে পারেন। জি, অন্য সেক্ষেত্রে ব্যাংক জনাব আব্দুর রাজ্জাক আপনার কাছে একটু এই বিষয়টি নিয়ে একটু আপনার কাছে জানতে চাবো। আপনি বিরতির আগেও বলছিলেন ঋণের সুদ হারের বিষয়টি, ঋণের সুদ হার কমাতে হবে। আসলে এটা আদৌ সম্ভব কিনা, এবং একই সাথে আরেকটি প্রশ্ন আপনার কাছে রাখবো, রিহ্যাব আসলে কি করছে মধ্যবিত্তের এই স্বপ্ন পূরণের জন্য? ধন্যবাদ আপনাকে। শেষে ধন্যবাদ জানাই আমি হালিম সাহেবকে। হালিম সাহেব একটি কথা বলেছেন যে 9% সুদ দিচ্ছেন, সেখান থেকে 5%, 4% সরকার সাবসিডি দিচ্ছে, বাকি 5% গ্রাহককে দিতে হচ্ছে। এটি কি সর্বসাধারণের জন্য সহ, না শুধুমাত্র সরকারি কর্মকর্তাদের জন্য প্রযোজ্য? এটি একটি ইস্যু। আমি যতটুকু জানি একটা বা দুটো ক্লায়েন্ট নিয়ে হাউস বিল্ডিং ফাইন্যান্সের সঙ্গে আমাদের মার্কেটিং ডিপার্টমেন্টের ছেলেপেলেরা কথা বলেছেন। তাদের প্রথমটি ছিল যে অ্যাটলিস্ট 70% যিনি ঋণ গ্রহীতা তাকে 70% ডেভেলপারকে পরিশোধ করতে হবে, 30% ওনারা দেবেন। আমি ওনার কাছে প্রস্তাব রাখতে চাই সর্বসাধারণের পক্ষে, দেশবাসীর জন্য যারা স্বল্প আয়ের মানুষ, ওনারা যেন ওনাদের নীতিটা পরিবর্তন করে সরকারের উচ্চ মহলে আলোচনা করে এই ডেভেলপারকে যদি 100 টাকার মধ্যে 50 টাকা দেওয়া হয়, 50 টাকা যেন ওনারা ঋণটা দেয়। এবং এই ঋণটা পেতে যে পরিমাণ জটিলতা আমাদের মানে সাধারণ গ্রাহকদের সমস্যার সম্মুখীন হতে হয়, এইটাকে যেন উনি একটু সহজীকরণ করে। একটু সহজীকরণ করলে মানুষ হাউস বিল্ডিং ফাইন্যান্সের কাছে যাবেন। ফর এক্সাম্পল, কি করছে আসলে সাধারণ এই মানুষের স্বপ্ন পূরণের জন্য রিহ্যাব কি করবে? রিহ্যাব যে কাজটি করছে, রিহ্যাবের হাত পা বেঁধে দিয়েছে ড্যাপ। অর্থাৎ আমাদের যে ঢাকা শহরের বা ঢাকা বৃহত্তর ঢাকা, যদি আমরা জমির পরিমাণ বৃদ্ধি করি, রিহ্যাব আমাদেরকে উচ্চতা উপরের দিকে উঠতে নিষেধ করে আমাদেরকে পাশে যেতে বলেছে। অর্থাৎ উইদিন 10 ইয়ার্স আপনার সাভার, গাজীপুর, আপনার নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ সবই আপনার এই শুধু ছোট ছোট বিল্ডিং হবে। সেক্ষেত্রে জমির মূল্য বৃদ্ধি পাচ্ছে, ভবনের ইউনিটের সংখ্যা কমে যাচ্ছে, সঙ্গত কারণেই প্রাইসটা বেড়ে যাচ্ছে। আমাদের মূল প্রতিবন্ধকতা হলো ড্যাপ এবং ব্যাংকের মানে সুদের হার। হয়তো হাউস বিল্ডিং ফাইন্যান্স 9% সুদ দিলেও প্রাইভেট ব্যাংকগুলো 13 থেকে 15% বা 14% সুদ নিয়ে তারা ঋণ দিচ্ছেন। জি, প্রাইভেট ব্যাংকগুলোকে জনাব হালিম, জনাব রাজ্জাক কিন্তু আপনার কাছে একটি প্রশ্ন রেখেছেন। সেই প্রশ্নটির উত্তর একটু আপনার কাছে জানতে চাবো যে সরকার আসলে কাদেরকে সহায়তা করবে, সরকারি কর্মকর্তাদের কিনা, শুধুমাত্র সরকারি কর্মকর্তাদের কিনা, এবং হাউস বিল্ডিং এর যে ফিনান্সের যে খেলাপি ঋণগুলো রয়েছে আমরা জানি, সেগুলো তুলে আনার কোনো পরিকল্পনা আপনাদের আছে কিনা? জি, না, তুলে আনার তো অবশ্যই আছে, কিন্তু আমাদের ওই প্রশ্নটার আগে উত্তর দিই নেই যে আপনার যে হাউস বিল্ডিং এর যে সমস্ত আপনার ঋণ দেওয়া হচ্ছে, এটার মধ্যে একটা বড় অংশ কিন্তু আমরা গ্রামে এখন আমরা দিচ্ছি। সেটা হলো গ্রামে অংশ, উপজেলা এবং উপজেলার বাইরে যেখানে আমাদের গ্রোথ সেন্টার বলে, হাট বাজার ইত্যাদি, মানে গ্রামগঞ্জে আমাদের এটাকে বাসস্থানটাকে মানে প্ল্যান্ড ওয়েতে করা করা এবং গ্রামে যারা বাস করে তাদের জন্য ইমারত তৈরি করে যারা ইমারতে থাকতে পারে, এটার একটা ব্যবস্থা করা। এবং সেই সঙ্গে একটা উদ্দেশ্য হলো, একটা তো হচ্ছে যে অ্যাফোর্ডেবিলিটি, যেটা বলেছেন যে মানুষের যে সামর্থ্য কতটুকু, অর্থনৈতিক সামর্থ্য কতটুকু, সেই অর্থনৈতিক সমস্ত বিবেচনা করে আমাদেরকে আমাদের খুব বৃহৎ একটা যে কাজ করছি তা নয়, কিন্তু আমরা ছোট যে কাজটি করছি এটা আমরা খুব পরিকল্পনা মাফিক করছি। এই যে গ্রামে যে আপনি যদি যান, এখন দেখবেন গ্রামে যে এগ্রিকালচার ল্যান্ড, কৃষি জমি, মানে যত্র মানুষ ঘর বাড়ি তুলে মানে ধানের ক্ষেত, পাটের ক্ষেত, ভুট্টা ক্ষেত সব নষ্ট করে দিচ্ছে। সেটার জন্য আমরা প্ল্যান করছি এখন শুধু উপজেলা এবং উপজেলার কাছাকাছি এবং তার সঙ্গে যে গ্রোথ সেন্টার আছে হাট বাজার দূরে, তার আশেপাশে যেন জমি, এগ্রিকালচার জমি যাতে নষ্ট না হয়, সেই জন্য সেখানে আমরা লোন বিস্তার লাভ করছি। ইতিমধ্যে আমরা ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক থেকে ইতিমধ্যে আমরা 4,000 কোটি টাকা এবছর আমরা এই শুরু হবে একটা প্রকল্প, দ্বিতীয় ফেজ, যেটা ফার্স্ট ফেজ আমাদের কাজ শেষ হয়েছে, সেখানে আমরা কাজ শুরু করেছি। সুতরাং এই যে যেটা ঢাকা শহরে যেটা হচ্ছে, ড্যাপের কথা বলছেন রাজ্জাক সাহেব, উনি রাইটলি বলেছেন, কিন্তু সেটা নিয়ন্ত্রণ কিন্তু হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনে নেই। হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন লোন দেওয়ার সময় দলিলাদি শুধু দেখেন তার জমিটা আছে কিনা, তার যে আমাদের যে সিকিউরিটি প্রয়োজন সেটা ঠিক আছে কিনা, সেগুলি আমরা দেখি। আর ইন টোটালিটি যেটা আপনার রাজধানীর
মধ্যে কোথায় বাড়ি করা হবে, কোনখানে করা হবে, সেই বিষয়টা নিয়ন্ত্রণ কিন্তু আমাদের মধ্যে নয়। সেই জন্য আমরা লোনটা দিই, এটা বলছেন একটা জটিলতা সৃষ্টি হয়, যে জটিলতা নানা কারণে হয়ে থাকে। আমাদের মানসিকতা আছে, নানা রকম আমরা মাইন্ডসেট ইত্যাদি কারণে আমরা অফিসাররা যে সবাই ভালো তা নয়, কিন্তু আমরা এই জি জন্য জনাব হালিম, প্রশিক্ষণ আমি দিচ্ছি। বুঝতে পেরেছি। জনাব রাজাক, শেষ পর্যায়ে আপনার কাছে আরেকটু যেতে চাচ্ছি। আপনি তো শুনলেন জনাব হালিমের কথা। জি জি আমরা কি বলতে পারি যে তাহলে কি বিনিয়োগে, এই খাতে বিনিয়োগে যারা আসছেন তারা কি আস্থা হারাচ্ছেন, বা তাদের জন্য কি বলার আছে আপনার? আমি হালিম সাহেবের কাছে একটা প্রশ্নের উত্তর পাইনি। আমি হালিম সাহেবকে বলেছি যে 9% ব্যাংক সুদের, 5% বা 4% সরকার ভর্তুকি দিচ্ছে, বাকি জি, 4% বা আজকে আমরা 5%। একেবারে শেষ পর্যায়ে আছি, সেই ঠিক প্রশ্নের আছে। উত্তর আজকে আমরা নিতে পারছি না। আমি একটু আপনার কাছে জানতে চাচ্ছি বিনিয়োগের বিষয়টি। বিনিয়োগের বিষয়টি সঙ্গত কারণেই ড্যাব সংশোধন হলে আমরা উপরের দিকে উঠতে পারলে ফ্ল্যাটের মূল্য কমে যাবে, এবং হাউস বিল্ডিং ফাইন্যান্স সহ সংশ্লিষ্ট আর্থিক প্রতিষ্ঠানগুলো যদি ব্যাংক ঋণকে সুদের হারটাকে সহনীয় পর্যায়ে আনে। হাউস বিল্ডিং ফাইন্যান্সের সুদ হার ঠিক আছে, বাট প্রাইভেট ব্যাংকের সুদের হার 13 থেকে 14% বা 15%, এদিকেও সরকারকে সহনীয় পর্যায়ে আনতে হবে সাধারণ মানুষের জন্য। উচ্চবিত্তের জন্য একটি ফ্ল্যাট কেনা কোনো সমস্যা না, বাট সাধারণ জি জনাব মানুষের জন্য একটি রাজাক, ফ্ল্যাট কেনা ধন্যবাদ অনেক জানাচ্ছি। একই সাথে ধন্যবাদ জানাচ্ছি জনাব হালিম আপনাকে। আমাদের আজ এখানেই শেষ করতে হচ্ছে। ধন্যবাদ আপনাকে। ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন টালিখাতা আজ এ পর্যন্তই। সঙ্গে থাকুন।